তোমাদের সকলকে স্বাগত জানাই বায়োলজি সুমন্ততে। আশা করি প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি। ইতিমধ্যে আমাদের নিট এক্সাম শেষ হয়েছে। নিট এক্সামে অনেকের ভালো হয়েছে, অনেকের হয়তো কোনো কারণে খারাপ হয়েছে। তো যাই হোক, যেমনইভাবে থাক, প্রিপারেশন বন্ধ করা যাবে না। সামনেই আসছে আমাদের বিএসসি নার্সিং, জিএনএম এবং এএনএম নার্সিং। তার কথা মাথায় রেখে আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ অধ্যায়ের ভিডিও আপলোড করতে থাকবো এবং তোমাদের যার যেটা প্রয়োজন, যদি কোনো চ্যাপ্টার রিলেটেড বা কোনো বিষয় রিলেটেড সমস্যা থাকে সেটাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখবে, সেই অনুযায়ী কিন্তু ভিডিও দেওয়া হবে পরবর্তীতে। তো যাই হোক, দেরি না করে শুরু করি আজকের আলোচনা, যেটা শুরু করব সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন যে অধ্যায়, সেখান থেকে। আজকে তার পরবর্তী আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোষীয় শ্বসন। অর্থাৎ আগের দিনে বা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে মেন শ্বসন এবং শ্বাসকার্য যে প্রক্রিয়াটা হয়, প্রক্রিয়াটা সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তো আজকে আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে কোষীয় শ্বসন, মানে কোষের অভ্যন্তরে, মানে কোষের অভ্যন্তরে কিভাবে শ্বসন প্রক্রিয়া সম্পাদিত হচ্ছে সেটাকে আমরা দেখব। তো কোষের ভিতরে যে শ্বসন প্রক্রিয়া কিভাবে সম্পাদিত হবে সেই জায়গাটাকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব। অর্থাৎ প্রতিটা কোষের অভ্যন্তরে যে কিভাবে শ্বসন প্রক্রিয়াটা হবে। তাহলে প্রথম কথা, শ্বসন প্রক্রিয়া সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হয়েছে। শ্বসন জিনিসটা কি? শ্বসন হচ্ছে উৎসেচকের মানে শ্বসন হচ্ছে এমন একটা প্রক্রিয়া ছিল যেখানে আমরা গ্যাসীয় পদার্থের আদান প্রদান করছি। এবারে যেটা বলছি সেটা হচ্ছে কোষীয় শ্বসন। অর্থাৎ কি? কোষের অভ্যন্তরে যে শ্বসন প্রক্রিয়া হবে। এবারে আমরা জানি আমাদের জীবদেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত। এই প্রত্যেকটা কোষ পরপর ভাবে কিন্তু সজ্জিত আছে। এই যে কোষগুলো রয়েছে, প্রত্যেকটা কোষের মধ্যে কি হচ্ছে? বিক্রিয়া ঘটবে, এটা আমরা দেখব। এবারে কোষের মধ্যে কেন বিক্রিয়া ঘটবে? কারণ আমরা যে খাবারটা খাই সেই খাবারটা কি হচ্ছে? কোষের অভ্যন্তরে তার ভাঙন ঘটবে। এই কোষের অভ্যন্তরে খাবারটার ভাঙাটাকে বলা হচ্ছে খাদ্যের জারণ। খাদ্যের জারণ তার মানে কি? খাদ্যের জারণ মানে কি? জারণ মানে জারিত হওয়া, অক্সিজেনের সংস্পর্শে কোনো বিক্রিয়া ঘটা। তার মানে খাবারের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, তার ফলে খাবারটার মধ্যে যে শক্তি, সেই শক্তিটা হচ্ছে স্থিতি শক্তি। এই স্থিতি শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কোষীয় শ্বসন। তাহলে নরমাল শ্বসন প্রক্রিয়া বললাম, শ্বসন শ্বাসকার্য বলেছি। এবারে বলছি কোষের মধ্যে কি হচ্ছে। আমরা যে এই যে প্রশ্বাস বা নিঃশ্বাসটা নিলাম, এই প্রশ্বাস বা নিঃশ্বাস, যেটা প্রশ্বাস নিচ্ছি বা নিঃশ্বাস ছাড়ছি, প্রশ্বাস নেওয়ার ফলে কি হচ্ছে? ওই যে অক্সিজেন যুক্ত বায়ু দেহের মধ্যে প্রবেশ করছে, সেটা দেহের প্রত্যেকটা কোষের মধ্যে প্রবেশ করে খাদ্যের ভাঙন ঘটাচ্ছে। এরপর খাদ্যের ভাঙন ঘটালে কি হচ্ছে? খাদ্যের মধ্যে যে স্থিতি শক্তি রয়েছে, এই স্থিতি শক্তিটা কি হচ্ছে? আলটিমেট মুক্তি পাচ্ছে গতি শক্তি রূপে। স্থিতি শক্তির রূপান্তরিত হচ্ছে কি রূপে? গতি শক্তি রূপে, অর্থাৎ কার্যকারী শক্তি রূপে সেটা কাজ করছে। এই প্রক্রিয়াটাকে বলছি আমরা কোষীয় শ্বসন। তাহলে কোষীয় শ্বসনের সংজ্ঞা কাকে বলবো? তাহলে যে প্রক্রিয়াতে জীবদেহের অভ্যন্তরে বিভিন্ন উৎসেচকের সহযোগিতায় খাদ্য মধ্যস্থ স্থিতি শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় অক্সিজেনের উপস্থিতিতে, এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাকে শ্বসন বলে। তাহলে কি বললাম? তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, খাবার ভাঙতে হলে কি দরকার? খাবারের মধ্যে অক্সিজেন যুক্ত হচ্ছে, ঠিক আছে। খাবার ভাঙতে হলে খাবারের মধ্যে বিভিন্ন উৎসেচক দরকার।
তাহলে একটা উৎসেচক নিয়ন্ত্রিত প্রক্রিয়া। এবারে খাবার মানে কি? খাবার মানে হতে পারে সেটা প্রোটিন, হতে পারে ফ্যাট, হতে পারে কার্বোহাইড্রেট, বা হতে পারে শুধু গ্লুকোজ। তাহলে যে পদ্ধতিতে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে কি হচ্ছে, নির্দিষ্ট উৎসেচকের সহযোগিতায় যে খাদ্য মধ্যস্থ স্মৃতিশক্তি বিয়োজিত হয়ে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে কোষীয় শ্বসন, বা তাকে শ্বসন বলা হচ্ছে। এবারে এই যে শ্বসন, এই শ্বসন কথাটা আসছে কোথা থেকে? এই শ্বসন কথাটা আসছে রেসপাইর বলে একটা শব্দ থেকে, PIARE, রেসপাইর, অর্থাৎ শ্বাসকার্য। রেসপাইর মানে হচ্ছে শ্বাসকার্য, শ্বাসকার্য থেকে শ্বসন কথাটা ছিল। এই বিজ্ঞানী ল্যাভেলিও, মানে ল্যাভেসিও বলতে পারি আমরা, সর্বপ্রথম শ্বসন প্রক্রিয়াটা বা এই শ্বসন টার্মটার ব্যবহার করেন। এবারে এই শ্বসন প্রক্রিয়ায় খাবারটা যেহেতু ভাঙছে, তাই খাবার ভাঙনের ফলে তাপ উৎপাদিত হয়, তাই এই শ্বসন প্রক্রিয়াকে দহন বলা হয়। দহন কেন? দহন, দহন মানে পুড়ে যাওয়া। এই যে অক্সিজেনের উপস্থিতিতে খাবারটা পুড়ে যাচ্ছে মানে তো ভেঙে যাচ্ছে, তার জন্য এটাকে দহন বলা হয়ে থাকে। এবার শ্বসন প্রক্রিয়াটা যদি তোমার অক্সিজেনের উপস্থিতিতে হয়, তাহলে সেটাকে বলবো সবাত শ্বসন। যদি অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, তাহলে হচ্ছে অবাত শ্বসন। তাহলে কি বললাম? শ্বসন হচ্ছে দু প্রকারের, কোষীয় শ্বসনটা হচ্ছে দু প্রকারের, একটা হচ্ছে সবাত, একটা হচ্ছে অবাত। এবারে সবাত শ্বসন কোনটা? স মানে সঙ্গে, এই সবাত মানে অক্সিজেনের উপস্থিতিতে যখন খাবারটা পড়বে। আর এমন কিছু জীব আছে যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার হয় না, তারা অক্সিজেনের অনুপস্থিতিতে যদি খাবারটাকে ভাঙে, তখন তাকে বলা হচ্ছে অবাত শ্বসন। এবারে অক্সিজেনের উপস্থিতিতে মানে O2 এর প্রেজেন্সে যদি হয়, তাহলে খাবারটা কি হবে? কমপ্লিট ব্রেকডাউন হবে। কমপ্লিট ব্রেকডাউন মানে খাবারটা সম্পূর্ণরূপে ভেঙে যাবে। যদি সেটা অক্সিজেনের উপস্থিতিতে হয়, তাহলে খাবারটা সম্পূর্ণরূপে ভাঙবে, এবং খাবারটা সম্পূর্ণরূপে যদি ভাঙতে পারি আমরা, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি? এনার্জি। মানে এক্ষেত্রে আমরা পাবো ফুল এনার্জি বা সম্পূর্ণ শক্তি পাবো। তাহলে দেখো, তাহলে কি বললাম? শ্বসন ঘটনাটা কি হলো? শ্বসন হচ্ছে উৎসেচকের উপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে খাদ্যের স্থিতিশক্তি গতিশক্তি রূপে মুক্ত হলে এবং কার্বন ডাই অক্সাইড উৎপাদিত হলে তাকে শ্বসন বলে। শ্বসন প্রক্রিয়াতে প্রকৃতপক্ষে উৎসেচকের সহায়তায় অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যের জারণ ঘটে, অর্থাৎ খাদ্যটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, এবং খাদ্যের জারণ হলে খাদ্য মধ্যস্থ যে স্মৃতিশক্তি তা গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং যাবতীয় কাজ করতে সাহায্য করে। এই আমাদের মধ্যে যে কোষের মধ্যে যে শ্বসন প্রক্রিয়া হচ্ছে, এই শ্বসন প্রক্রিয়া হচ্ছে দুরকম, একটা হচ্ছে সবাত শ্বসন, একটা হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসন মানে অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন প্রক্রিয়া ঘটছে, যার ফলে কি হচ্ছে? খাদ্যটা সম্পূর্ণ ভাঙন ঘটবে, তার ফলে সম্পূর্ণ শক্তি মুক্তি হবে, তাকে বলা হবে কি? সবাত শ্বসন। অবাত শ্বসন কি? অ্যাবসেন্স অফ O2, অ্যাবসেন্স অফ O2, O2 এর অনুপস্থিতি। এখানে খাবারটা কি হবে? ইনকমপ্লিট ব্রেকডাউন। ইনকমপ্লিট ব্রেকডাউন মানে খাবারটা কি হচ্ছে? আংশিক ভাবে ভাঙছে, এর ফলে যেটা পাবো সেটা হচ্ছে পার্সিয়াল এনার্জি। পার্সিয়াল এনার্জি, পার্সিয়াল এনার্জি মানে আংশিক শক্তি। মানে যেহেতু খাবারটা পুরোপুরি ভালো করে ভাঙছে না, তাই এই প্রক্রিয়াতে যে আমরা শক্তি পাবো
সেটাকে বলা হবে আংশিক শক্তি। তাহলে দেখো, তাহলে শ্বসন জিনিসটা কি, শ্বসনের ডেফিনেশন পড়লাম, শ্বসন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেলাম যে ল্যাভোসিও সর্বপ্রথম শ্বসন টার্মটা ব্যবহার করলেন এবং শ্বসন টার্মটাকে বলা হচ্ছে এক রকমের দহন। কেন? শ্বসন প্রক্রিয়ায় তাপ উৎপাদন হয় বলে। নেক্সট, এবারে শ্বসনে মানে যে বস্তুটা বা যে খাদ্যটার বিয়োজন হয় তাকে বলা হচ্ছে শ্বসন বস্তু। মানে যে খাদ্যের বিয়োজন হয় তাকে বলা হচ্ছে শ্বসন বস্তু। এবারে যে কোনো জীবদেহে আমরা যাই খাবার খাই না কেন, সে উদ্ভিদ হোক প্রাণী, প্রাণী দেহ আমরা যতই কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট জাতীয় খাবার খাই না কেন, সমস্ত খাবার আমাদের কোথায় জমা থাকে? সমস্ত খাবার গ্লাইকোজেন রূপে পেশি কোষে জমা থাকে। মনে রাখতে হবে, গ্লাইকোজেন রূপে কি থাকে? আমাদের পেশি কোষে জমা থাকে, যকৃতার পেশিতে। এই গ্লাইকোজেনটা কার পলিমার? সেটা হচ্ছে গ্লুকোজ। তার মানে কি, আমরা যে কোনো খাবারই খাই না কেন সে খাবারটা কিসে পরিণত হয়? গ্লুকোজে। এবারে গ্লুকোজটা দেহের মধ্যে জমা থাকে কি রূপে? গ্লাইকোজেন রূপে। তাহলে প্রধান শ্বসন বস্তুটির নাম কি? গ্লুকোজ। গ্লাইকোজেন কি? এক প্রকারের গ্লুকোজের পলিমার। এবারে উদ্ভিদের দেহ, উদ্ভিদ যত পরিমাণে গ্লুকোজ তৈরি করে, উদ্ভিদে গ্লুকোজটা জমা থাকে কি রূপে? সেলুলোজ বা স্টার্চ রূপে জমা থাকে। আমরা জানি স্টার্চ, উদ্ভিদ থেকে গ্লুকোজটা স্টার্চ রূপে জমা থাকে। তাহলে প্রধান শ্বসন বস্তুটির নাম কি? পরীক্ষাতে কোশ্চেন পড়বে, সেটা হয়ে যাবে কি? গ্লুকোজ। এবারে প্রধান শ্বসন বস্তু অক্সিজেন আর উৎসেচক দ্বারা কি হবে? জারণ প্রক্রিয়া সম্পাদিত হবে। এবারে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে প্রত্যেকটা কোষের সাইটোপ্লাজমে, মানে কোষের মধ্যে তো শ্বসন প্রক্রিয়া হবে, এবারে কোষের মধ্যে মাঝে আছে নিউক্লিয়াস, চারপাশে আছে সাইটোপ্লাজম। এবারে প্রত্যেকটা কোষের সাইটোপ্লাজমে বা সাইটোসলে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে একটা প্রক্রিয়া চলবে, যে প্রক্রিয়াতে কি হবে? গ্লুকোজটা ভেঙে যাবে। এই প্রক্রিয়াটাকে বলা হবে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। তাহলে এই প্রক্রিয়াটা কোথায় হবে? কোষের সাইটোপ্লাজমের মধ্যে। তাহলে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে কি হবে বা অনুপস্থিতিতে সর্বপ্রথম সাইটোপ্লাজমের মধ্যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয়, মানে গ্লুকোজটা ভাঙবে। এই গ্লুকোজ ভাঙার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। এরপর এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজটা ভেঙে কিসে পরিণত হয়? আমরা দেখব গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে গ্লুকোজটা ভেঙে পরিণত হবে তোমার পাইরুভিক অ্যাসিডে। তার মানে আমি কি বললাম? শ্বসন প্রক্রিয়ায় শ্বসন বস্তুটা ভালোভাবে ভেঙে যায়। এবারে কোষীয় শ্বসন যখন হচ্ছে, কোষীয় শ্বসনের জন্য হবে কোথায়? সাইটোপ্লাজমে হচ্ছে। সাইটোপ্লাজমে হওয়ার জন্য কি রয়েছে? সাইটোপ্লাজমে হওয়ার জন্য যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা যে হতে হচ্ছে, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটার জন্য কি হচ্ছে? গ্লুকোজটার ভাঙন ঘটছে। গ্লুকোজটা কি রূপে ভাঙছে? আংশিক ভাবে ভাঙছে, দিয়ে কিসে পরিণত হচ্ছে? পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। এই প্রসেসটাকে বলা হচ্ছে কি? গ্লাইকোলাইসিস। মানে গ্লুকোজের ভাঙনটাকে কি বলা হচ্ছে? আমরা বলছি গ্লাইকোলাইসিস বলছি। খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম গ্লাইকোলাইসিস কি, এটাকে মনে রাখতে হবে। অর্থাৎ গ্লুকোজের ভাঙন। এবারে গ্লুকোজের ভাঙন হলে কি পাবো? কিছু পরিমাণে শক্তি তো পাবোই। তাই আমরা দেখব টোটাল যে শ্বসন প্রক্রিয়া, এই টোটাল শ্বসন প্রক্রিয়ায় কি হয়? আমরা দেখতে পাবো খাবার যদি ভাঙে তাহলে মোট 38 অণু এটিপি পাবো। এটা মনে রাখতে হবে। টোটাল সবার শ্বসন প্রক্রিয়ায় 38 অণু এটিপি তৈরি হয়। কিন্তু এই যে কোষীয় শ্বসন পদ্ধতি, যেটা এই কোষীয় শ্বসনটা সবাত শ্বসন অবাত শ্বসন। এবারে এই সবাত শ্বসন অবাত শ্বসন সবার ক্ষেত্রে যে পদ্ধতিটা ঘটবে সেটা হবে কি? গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসের মাধ্যমে কি হবে? গ্লুকোজটা ভেঙে পাবো পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড পরে দেখব।
এবং এর সাথে পাবো কত 8 অণু এটিপি। টোটাল শ্বসন প্রক্রিয়ায় 38 অণু এটিপি তৈরি হবে। তার মধ্যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তৈরি হবে 8 অণু, আরেকটা প্রক্রিয়া হবে যেটা হচ্ছে ক্রেবস সাইকেল মানে ক্রেবস চক্র, সেখানে তৈরি হবে কত 30 অণু এটিপি। তাহলে মোট এটিপি তৈরি হচ্ছে কত 38 অণু। তাহলে টোটাল শ্বসন প্রক্রিয়াটা হতে হবে 38 অণু এটিপি, কিন্তু তার মধ্যে প্রথম স্টেপটা হবে কোথায় গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসটা হয় কোথায় কোষের সাইটোপ্লাজমে। ক্রেবস চক্র কোথায় সম্পাদিত হয় ক্রেবস চক্র সম্পাদিত হবে মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে সম্পাদিত হবে কি ক্রেবস চক্র। মাইটোকন্ড্রিয়ায় যে ক্রেবস চক্র হবে এটা মনে রাখবে সব সময় O2 প্রেজেন্সে হবে, মানে ক্রেবস চক্র সব সময় অক্সিজেনের উপস্থিতিতে, আর এইটা অক্সিজেনের প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি, অক্সিজেন থাক আর নাই থাক গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে সংঘটিত হতে পারে। কিন্তু মাইটোকন্ড্রিয়া যদি হতে হয় তাহলে সেই পাইরুভিক অ্যাসিডটাকে প্রবেশ করতে হবে কোথায় এই মাইটোকন্ড্রিয়াতে, দিয়ে মাইটোকন্ড্রিয়ায় ভেঙে গিয়ে একদম সম্পূর্ণরূপে ভাঙবে। এবারে যাদের দেহে অক্সিজেন নেই, মানে এটা তো সবাত শ্বসন, তাহলে সবাত শ্বসনের কোটা পর্যায়, সবাত শ্বসনের কটা পর্যায়ে খাবারটা ভাঙা, সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে কি গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে ক্রেবস সাইকেল। অর্থাৎ সবাত শ্বসন প্রক্রিয়ায় দুটো স্টেপের মাধ্যমে খাবারটার বিয়োজন হয়। আর যাদের অবাত শ্বসন হচ্ছে তাদের স্টেপটা কি, তাদের স্টেপটা হচ্ছে প্রথম হবে গ্লাইকোলাইসিস, কারণ আমি বললাম সবাত শ্বসন অবাত শ্বসন দুটোতেই হবে গ্লাইকোলাইসিস। অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি দুটোতেই কি হতে পারে খাবারের ভাঙন ঘটতে পারে। তাহলে অবাত শ্বসনে গ্লাইকোলাইসিস হবে, এরপর যদি অক্সিজেন না থাকে তাহলে কি তৈরি হবে, তাহলে ওই যে আলটিমেট দেখতে পাবো কোষের মধ্যে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, এই পাইরুভিক অ্যাসিডটা তৈরি করে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল অর্থাৎ ফার্মেন্টেশন বা সন্ধান যেটাকে বলা হয়। তাহলে অবাত শ্বসনের পদ্ধতিগুলো কি কি, অবাত শ্বসন হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে ফার্মেন্টেশন বা সন্ধান। কিন্তু সবাত শ্বসনে কি, সবাত শ্বসনে হচ্ছে কি গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র। এবারে অবাত শ্বসন নামটাই বুঝতে পারছো অক্সিজেন নেই, এই অবাত শ্বসনে উৎপাদিত শক্তির পরিমাণ হচ্ছে খুব কম। এখানে যেমন 38 অণু এটিপি তৈরি হয় এবং এখানে পাই 686 কিলো ক্যালোরি শক্তি, তার মানে সবাত শ্বসনে পাবো কত 686 কিলো ক্যালোরি শক্তি। অপরদিকে অবাত শ্বসনে তৈরি হয় 50 কিলো ক্যালোরি শক্তি, মাত্র 50 কিলো ক্যালোরি শক্তি। এইটা মনে রাখতে হবে, মানে 1 গ্রাম গ্লুকোজ যদি ভাঙে তাহলে 686 কিলো ক্যালোরি শক্তি পাই আমরা এখানে। আর এখানে কত পাবো 1 গ্রাম গ্লুকোজের যেহেতু অসম্পূর্ণ ভাঙে তাই এখানে 50 কিলো ক্যালোরি শক্তি আমরা পাবো, এটাকে মনে রাখতে হবে। তাহলে কি বললাম, তাহলে আমরা শ্বসন বস্তু এবং তার কি ঘটনা ঘটে বললাম একবার রিমাইন্ড করাই। কোষীয় শ্বসনটা হচ্ছে দু রকমের, একটা হচ্ছে সবাত শ্বসন, একটা হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসন মানে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যের ভাঙন ঘটবে, অক্সিজেনের উপস্থিতিতে যে খাদ্যের ভাঙন ঘটবে সেটা দুটো স্টেপের মাধ্যমে হয়, একটা গ্লাইকোলাইসিস একটা ক্রেবস চক্র। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে 686 মানে টোটাল গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলের মাধ্যমে 38 অণু এটিপি তৈরি হয় এবং এখানে 1 গ্রাম গ্লুকোজ বাহনের ফলে 686 কিলো ক্যালোরি শক্তি আমরা পেয়ে থাকি। অপরদিকে অবাত শ্বসনের ক্ষেত্রে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে এবং গ্লুকোজটা কি হয় ইথাইল অ্যালকোহলে পরিণত হয়, যার ফলে খাদ্যের ভাঙন ভালো করে ঘটে না। এর ফলে যে শক্তি পাওয়া যায় শক্তির পরিমাণ হচ্ছে খুব কম, সেটা হচ্ছে 50 কিলো ক্যালোরি। তাহলে অবাত শ্বসনে কত অণু এটিপি তৈরি হয়, ওই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হচ্ছে তার মানে কত 8 অণু এটিপি আমরা পাই অবাত শ্বসন প্রক্রিয়া। এটা বুঝলে। এবার এই যে শ্বসন প্রক্রিয়া, শ্বসনের ফলে কি আমাদের খাবারটা ভাঙছে, আমাদের শরীরে শক্তি উৎপাদন হচ্ছে। এই যে শ্বসন প্রক্রিয়াতে আমাদের শরীরের যে খাবার অর্থাৎ গ্লুকোজ ভেঙে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ও জলে কনভার্ট হচ্ছে,
কারণ কার্বন ডাইঅক্সাইড আর জল মিলে তৈরি করেছিল সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় দেখেছিলাম গ্লুকোজ। তাহলে গ্লুকোজটাকে যদি ভাঙিয়ে আমরা কি পাবো, কার্বন ডাইঅক্সাইড আর জল। তাহলে জীবের দেহে যখন এই গ্লুকোজ ভাঙছে, সেই গ্লুকোজটা কিসে পরিণত হচ্ছে, আলটিমেট কার্বন ডাইঅক্সাইড এবং জল। তাহলে এখানে জীবদেহের ওজনটা কি হবে, কিছুটা হলেও কমবে। তাই শ্বসনকে বলা হচ্ছে অপচিতি বিপাক্রিয়া বা ক্যাটাবলিজম বলা হয়, মনে রাখতে হবে। তাহলে শ্বসন হলো কি এক ধরনের অপচিতি বিপাক্রিয়া, যেহেতু এর ফলে বিভিন্ন বিক্রিয়ার দরুন জীবদেহের ওজন হ্রাস পায়। এবার সমস্ত সজীব কোষে শ্বসন হতেই হবে, ব্যতিক্রম হচ্ছে উদ্ভিদের কিছু কোষ এবং ভাইরাস, এদের দেহে শ্বসন প্রক্রিয়া হয় না। কারণ ভাইরাস হচ্ছে অকোষীয়, তোমাদেরকে পড়িয়েছি। ভাইরাস হচ্ছে অকোষীয়, মানে যার কোষীয় উপাদান থাকে না, মানে ভাইরাসটা তার নির্দিষ্ট কোনো কোষের স্ট্রাকচারই নেই, তাই ভাইরাসকে বলা হচ্ছে অকোষীয়। এবং ভাইরাস যখন কোষের বাইরে থাকে বা জীবদেহের বাইরে থাকে তখন মৃত বস্তুর মতো থাকে, আবার যখন কোনো একটা জীবদেহের মধ্যে প্রবেশ করে তখন সেটা সজীব বস্তুর মতো কি হয়, যে থাকে। তাহলে এই যে উদ্ভিদের কিছু কিছু পার্ট, যেমন উদ্ভিদের যেগুলো মৃত কোষগুলো কি হয়েছে বা মৃত কলা যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে গ্যাসীয় আদান প্রদান বা অন্য কিছু হয় না, তাহলে কোষগুলো কি হয়, পার্থক্য আগের দিনই বলেছি আমি আগে, মানে কোষগুলো কখন মৃত কোষে পরিণত হয়, যেগুলো স্থায়ী কলা সেগুলোর মধ্যে বিভিন্ন গৌণ উপাদান সঞ্চিত হয়, যেমন হচ্ছে স্ক্লেরেনকাইমা, যেমন হচ্ছে ট্রাকিড, যেমন হচ্ছে ট্রাকিয়া, এই সমস্ত গুলো বিভিন্ন গৌণ উপাদান সঞ্চিত, এগুলো কিসে পরিণত হয়, মৃত কোষে। তাহলে এই কোষগুলোতে কখনো কি হয় না, শ্বসন প্রক্রিয়া হয় না। তাহলে উদ্ভিদের ট্রাকিড, ট্রাকিয়া, স্ক্লেরেনকাইমা কলা, এগুলোতে কখনো কিন্তু শ্বসন প্রক্রিয়া হয় না। আর কোথায় হয় না, ভাইরাসের দেহে। এবারে শ্বসন প্রক্রিয়াটা যদি আমি ভালো করে দেখি, শ্বসন প্রক্রিয়াটায় যেহেতু খাবারটা ভাঙছে, এটিপি উৎপাদিত হচ্ছে এবং এর সাথে সাথে তাপ উৎপাদিত হয়। তাপ উৎপাদিত হয় মানে জীবদেহে যখনই কোনো বিপাক্রিয়া চলে তখনই জীবদেহে কি তৈরি হয়, তাপ উৎপাদিত হয়। তাই শ্বসনকে বলতে পারি তাপ মোচি বিক্রিয়া। তাপ মোচি মানে যা বেরোচ্ছে, মানে মোচন হচ্ছে, মানে যে প্রক্রিয়ায় তাপের নির্গমন ঘটে তাকে বলা হচ্ছে তাপমোচী প্রক্রিয়া। তাই শ্বসনকে আমরা বলতে পারি কি, তাপমোচী একটা প্রক্রিয়া। তাহলে এখনো পর্যন্ত শ্বসন, বস্তু, শক্তি উৎপাদন, শ্বসন কত রকমের, কোথায় হচ্ছে, কত অণু এটিপি পাচ্ছি, এগুলো জানলাম। শ্বসন একটা অপচিতি, সেটা বুঝতে পারলাম। শ্বসন হয় না এমন কয়েকটা উদ্ভিদ কোষ বা আমরা গুরুত্বপূর্ণভাবে ভাইরাসের দেহ দেখলাম। শ্বসন প্রক্রিয়ায় তাপ উৎপাদিত হয়, তাই শ্বসন হচ্ছে কি একটা তাপমোচী প্রক্রিয়া।